শুভ দুপুর। নমস্কার জানিয়ে আজকে আবার একটা সুন্দর নতুন ব্লগ শুরু করলাম। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি, বাকি সময়টুকু আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এটা দুপুরবেলা, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা। যেহেতু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো অনুষ্ঠান হয়নি, বা আমিও সেভাবে জামাই ষষ্ঠীর কোনো অনুষ্ঠান করিনি, আমি বৌমা ষষ্ঠী করেছি দুপুরবেলায়। আর দুপুরের পর থেকে আমি আমার গোপাল বাবাজিকে পুজো দিয়েছি। যেভাবে আমি আমার লোকনাথ বাবা, গুরুদেব ও গোপাল বাবাজিকে পুজো দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো, প্রথমে সকাল থেকে রান্না টান্না করে আমি ভালো করে ফ্রেশ হয়ে স্নান টান করে জামাকাপড় পরিষ্কার শুদ্ধ জামাকাপড়, কাঁচা জামাকাপড় পরে চলে আসলাম। প্রতিদিনই ভাবি নতুন কিছু পরে আমি পুজো দেব, কিন্তু কোনো দিনই আমার সেটা হয়ে ওঠে না। নতুন যেই পরতে যাই, এত গরম, সেই গরমে আমি আর নতুন জামাকাপড় কিছু পরে দিতে পারি না পুজো। সেই কারণে পুরনো যা থাকে সেটা পরেই আসি। তবুও এই নাইটিটা বেশ মোটা, খুব গরম, তাই পরেই চলে আসলাম পুজো দিতে। সব প্রথমে আগে স্নান করিয়ে নেব গোপালকে। তারপর আজকে স্নানটা আমি আর দই বা দুধ কিছু দিয়েই করাইনি। আজকে আমি পাতি লেবু দিয়ে ঘষে একটু স্নান করিয়েছি, যাতে গ্লেজটা একটু বেশি হয়। কারণ কদিন ধরে দই দুধ দিয়ে স্নান করালাম একটানা, তাতে আমি দেখলাম গ্লেজটা কমে যাচ্ছে। তাই দই দুধ দিয়ে স্নান করানোটা আমি বন্ধ করে দিলাম। কারণ আমি এর আগে আমার রাধাকৃষ্ণকেও লেবু দিয়েই স্নান করাতাম, আর নর্মাল জল দিয়ে, তাতেই বেশি চকচক করতো। তাই আজও আমি সেই পাতি লেবু দিয়েই স্নান করালাম। আমি এটা ঠিক করে নিয়েছি যে আমি এখন যেদিন স্নান করাবো লেবু দিয়েই স্নান করাবো, আর মাঝে সাঝে কোনো দিন, যেদিন বিশেষ দিন থাকবে সেই দিনগুলোতে দই বা দুধ দিয়ে স্নান করাবো। ওই সমস্ত সব কিছু দিয়েই স্নানটা করাবো। কিন্তু প্রতিদিন ওগুলো দিয়ে স্নান করালে বেশ কালচে হয়ে যাচ্ছে, একটা আঠা আঠা, যতই আমি ভালো করে করাই না কেন, মুছি না কেন, একটা আঠা আঠা ভাব হয়ে যাচ্ছে। সেই কারণে আমি আর ওই দই দুধ এগুলো দিয়ে, ঘি মধু এ সমস্ত দিয়ে করাবো না। তা আমি ঠিক করেছি ওগুলো বিশেষ দিনে করাবো, আর নর্মাল যেদিন স্নান করাবো সেদিন আমি পাতি লেবু দিয়েই করাবো। তা আজকে পাতি লেবু দিয়ে যখন আমি স্নানটা করালাম, তখন যা গ্লেজ দেখলাম, একদম নতুন অবস্থায় যা কিনে নিয়ে এসেছিলাম ঠিক সেই রকম গ্লেজই আছে। আমি আমি রাধাকৃষ্ণ যখন পুজো করতাম তখনও পাতিলেবু দিয়েই স্নান করাতাম, তখনও তাদের গ্লেজ অদ্ভুত সুন্দর ছিল। কিন্তু এখন আমি দই দুধ দিয়ে স্নান করাতে হয় দেখেছি, দেখে তারপরে আমি করাতে শুরু করলাম, কিন্তু দেখলাম যে না, এতে আমার ক্ষতিই হচ্ছে। তাও আমি অতটা বুঝতে পারিনি, যেহেতু আমি প্রতিদিনই দেখি, সেই কারণে আমি গ্লেজ কমটা অতটা বুঝতে পারিনি। আমার বোন সেদিন বললো, দিদিভাই গ্লেজটা একটু কম লাগছে। তখনই আমার মনে হলো, তারপর আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ, সত্যি গ্লেজ তো কম লাগছেই, একটু স্যাঁতসেঁতে টাইপের, আঠা টাইপের ভাব আর কি। আঠা নয়, কিন্তু একটু স্যাঁতসেঁতে টাইপের ভাব একটা আছে গায়ে। যাতে একটু ধুলো পড়লে বা একটু হাওয়া লাগলে, একটু ধুলো হাওয়া যদি আসে, তাহলে হাওয়ার সঙ্গে তো ধুলোও আসে, তখনই লেগে যায়, গিয়ে এরকম একটা কালচে একটা ভাব হয়ে যায়। সেই কারণে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি পাতিলেবু দিয়ে এখন নর্মাল স্নানটা করাবো। তা সত্যি পাতিলেবু দিয়ে স্নান করিয়ে এতটাই গ্লেজ হয়েছে, ধারণার বাইরে এতটা গ্লেজ হয়েছে। আর আমি জানতাম, কিন্তু তবুও করাতাম না। যাই হোক, আবার শুরু করলাম। আর এই জামাটা দেখছো, এই জামাটা আমার মা নববর্ষের দিন গোপাল বাবাজিকে দিয়েছে, নববর্ষে পরানোর জন্য দিয়েছিল। সেই কারণে তখন নববর্ষে পরিয়েও ছিলাম, তারপরে আবার আমি রেখে দিয়েছিলাম। এখন খুলে আবার এখন পরালাম, যে অনেক দিন পর আজকে আবার জামাই ষষ্ঠী, আবার নতুন জামা পরাতে হবে, তো নতুন তো নেই, তাই এই জামাটাই আমি আবার পরিয়ে দিলাম। এটাও নতুনই, সেই জন্য এটাই আবার আমি পরিয়ে দিলাম। তাই এটা একদম নতুন কিনে, প্রত্যেক অনুষ্ঠানেই তো আর নতুন কিনে পরানো যায় না। আর কিনে যে পরাবো, এটাও কিনতে দাম তো প্রচুর লাগে, সেটাও ঠিক কথা। আর একটা কথা হচ্ছে, এত জামা কিনে রাখারও জায়গা নেই, যে জামাগুলো কিনে যে রাখবো সে রাখার জায়গাটাও নেই। সেই কারণে
এই অল্পই মানে যা আছে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরাচ্ছি। আগে যে জামাটা গায়ে দেওয়া ছিল দেখলে, সেই জামাটা যেদিন পুজো করেছিলাম, হ্যাঁ যেদিন মনে হয় পুজো করিয়েছিলাম সেদিন পরিয়েছিলাম, কি অন্য একদিন পরিয়েছিলাম ওটা। আর আজকে যেটা পরালাম সেটা মা নববর্ষে দিয়েছিল, তো সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরাচ্ছি। এখন আমি প্রায় এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়েই পরাবো। তো দেখো জামাটা খুব সুন্দর, এই জামাটার ঘেরটা অনেকটা বেশি। আর এই স্নান করাতে, যেদিন আমি ছাড়িয়ে স্নান করাই সব কিছু দিয়ে আবার নতুন করে সব পরাই, সেদিন কিন্তু আমার অনেকটা টাইম লাগে। তোমাদের এই 15-20 মিনিটের মধ্যে আমি দেখিয়ে দিই ঠিকই, কিন্তু আমার 1-1.5 ঘন্টা কি তারও বেশি সময় লাগে এগুলো প্রত্যেকটা জিনিস ছাড়াতে পরাতে। আমি তো শুধু যে টাইমটা পরানো হয়ে গেল সেই জায়গাটুকু তোমাদের দেখাচ্ছি, তার আগে এগুলো খোলা পাড়া তোলা, মানে ঠিক করে সেট করা, তারপরে তো ওগুলো পরাতে হয়। আমি যখন সেট হয়ে যায় তখন তোমাদের দেখায়, সেই কারণে তোমরা ভাবো যে খুব অল্প সময়ে এগুলো হয়ে গেল, তা হয় না কিন্তু অনেকটা টাইম লাগে। ধীরে সুস্থে প্রত্যেকটা জিনিস সেট করে করে পরাতে প্রচুর টাইম লাগে। এই যে হাতের বালাটা, একটা চূড় দেখবে ঠিকঠাক পরানো হয়ে যায়, আর একটা চূড় পরাতে অনেকটা টাইম লাগে। সেটা আমি যখন অফ ক্যামেরায় করি, অফ ক্যামেরায় আমি তখন ওই আর একটা চূড় পরিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের দেখাই যে আর একটা চূড় পরানো হলো। সেই কারণে এই টাইমগুলো তোমরা বুঝতে পারো না। এই দেখো, এই চূড়টা পরানো হয়ে গেল, বালা পরানো হয়ে গেল, তারপর তোমাদের আমি দেখালাম। এই কারণে মনে হয় যে একদম 15-20 মিনিটের মধ্যে হয়ে গেল, কিন্তু সেটা হয় না, অনেকটা টাইম লাগে। তারপর স্নান করানো, তারপর লোকনাথ বাবাকে মুছানো পরিষ্কার করানো, গুরুদেবকে মুছানো পরিষ্কার করানো, শিবকে স্নান করানো, সব কিছু মিলিয়ে বহু টাইম লাগে। তা আমি তোমাদের সবাইকে মুছানো পরিষ্কার করানো অতটা দেখাই না, গোপাল বাবাজিকেই বেশি দেখাই যে জামা কাপড় ছাড়ানো পরানোটা। তা সেদিন লোকনাথ বাবাকে, যেদিন লোকনাথ বাবার পুজো হয় সেদিনও দেখিয়েছিলাম। আবার তার আগেও আর একদিন দেখিয়েছিলাম। লোকনাথ বাবাকে প্রতিদিন দেখানো যায় না, তার কারণ ওনাকে আমি নামিয়ে রেগুলার মোছাতে পারি না, সিংহাসনের ওপর থেকেই মুখটা একটু মুছিয়ে দিই। আর এখন ধুতি পরা আছে বলে পাটাগুলো দেখা যায় না, ওগুলো ঢাকাই থাকে। তা ধুতি পরাটা দেখতে আমার তো ভীষণই ভালো লাগে। তা ভাবছি আর একটা ধুতি কিনবো। আর এই যে যেটা তোমাদের দেখালাম তুলে পেছনটা, ঘাগরাটা যেমন পেছনটা তুলে দেখালাম, তো ওটা দেখাচ্ছিলাম যে যদি বেদি হতো এটা, তাহলে বেদির সঙ্গে পেছন দিকে আমি এটা তুলে দিতে পারতাম, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। এটাই বলছিলাম আর কি বুবার বাবার সঙ্গে, কিন্তু বেদি তো না, সেই জন্য এটা হলো না। তা বেদিটা একটা কিনবো ভাবছি, দেখা যাক সেটাই বা কবে কেনা হয়। প্রত্যেক মাসেই কোনো না কোনো এক্সট্রা খরচ থেকে যাচ্ছে, যার জন্যে যেগুলো এইসব দিককার ইচ্ছেগুলো ঠিকঠাক পূরণ হচ্ছে না। তা মানে যদি প্রতি মাসের খরচগুলো, এক্সট্রা খরচগুলো না থাকতো, তাহলে এদিককার ইচ্ছেগুলো আমার পূরণ হয়ে যেত। যাই হোক, হবে আস্তে আস্তে পূরণ ঠিকই হয়ে যাবে। তাই দেখো প্রতিদিনকার মতো তুলসী পাতাও দিয়ে দিলাম, তুলসী পাতার পাশে দুটো ফুল দিয়ে দিলাম, দিয়ে গোপালের পাশে দেব। তুলসী পাতা খুব ভালোবাসে, সেই কারণে তুলসী পাতাটা দিই প্রত্যেক যেদিন যেদিন চেঞ্জ করি, যেদিন স্নান করায় সেদিনই আমি তুলসী পাতাটাও চেঞ্জ করে দিই। তা ভোলানাথেরও স্নান হয়ে গেল, সবাইকে স্নান করিয়ে মুছিয়ে পরিষ্কার করিয়ে তুলে দিয়ে এই দেখো সব সাজিয়ে দিয়ে এইবার আমি ফল মিষ্টি দিয়ে পুজো করব। আজকে আর কোনো ভোগ টোগ রান্না করিনি, শুধু ফল মিষ্টি দিয়েই পুজো করেছি। এই গ্রীষ্মের যা ফল আমরা নিজেরা না খাই, মানে নিজেরা যতটুকু না খেয়েছি, গোপাল বাবাকে দেওয়ার পর, ঠাকুরকে দেওয়ার পরে আমরা সেই ফলগুলোই খেয়েছি। আলাদা করে যে আমাদের জন্যে বাটা সাজিয়ে খাওয়া, সেটা আমরা খাইনি। আমরা ঠাকুরকে দিয়েছি, ঠাকুরকে দেওয়ার পর সেই ফলগুলো খেয়ে নিয়েছি। তা এই হলো আমার পুজো, এইভাবে পুজো করি, মানে প্রতিদিন নয়, মাঝে মাঝে এভাবে পুজো করি বিশেষ কোনো অনুষ্ঠানে। আবার তো সামনে স্নানযাত্রা আসছে, সেদিন দেখা যাক কতটা পারবো কি না বলতে পারছি না, কারণ বাড়িতে তো থাকবে না, মোটামুটি বুয়ার বাবা বাড়িতে থাকবে না। এই সমস্ত বাজার টাজার করে নিয়ে আসা একা একা, তারপরে টগরি নাই, রান্না করা, মাসি আসবে না, বাইরের কাজ করা, সমস্ত কিছু করতে হবে আমাকে। টগরি আসবে না, আমাকে রান্না করতে হবে, আবার মাসিও ওই দিন আসবে না, মানে দুজনের একজনও আসবে না। কাজেই এতগুলো কাজ করে আবার বুয়ার বাবা বাড়িতে থাকবে না, আমার ক্যামেরা ধরবে কে?
তারপরে এই সমস্ত বাজার হাট করা এগুলো একটু ঝামেলা। আমি প্লেন ফুল দিয়ে পুজো করে দেবো, ফুল আর একটু কাঁচা মিষ্টি নিয়ে আসবো, তাই দিয়ে প্লেনভাবেই পুজো করবো। ফল টল কাটাকুটি করতে পারবো না, টাইম মানে এতটা টাইম থাকবে না আর কি। ঠিক সেই কারণে আমি ফল দিয়ে এই ফুল দিয়ে আর মিষ্টি দিয়েই পুজো করে দেবো। তা যেদিন যেভাবে হবে সেদিন সেভাবেই পুজো করতে হবে বলো। মানে প্রতিদিন যে নিয়ম করে প্রত্যেকটা অনুষ্ঠানেই যে আমি একদম ভালো কিছু দিয়ে করতে পারবো তা তো নয়। যেদিন যেরকম পারবো উনি তাতেই সন্তুষ্ট হবেন, আর ঠিক বুঝবে, ঠাকুর ঠিকই বুঝতে পারবে যে কোন দিন আমার সমস্যা হচ্ছে, কোন দিন হচ্ছে না, ঠিকই বুঝবে, সেইভাবেই পুজো গ্রহণ করবে। আর মনে যদি ভক্তি থাকে তাহলে আর কি, মনের ভক্তি দিয়ে যেদিন এসব থাকবে না, মনের ভক্তিটা বেশি করে দেব, আরও বেশি করে, যতটা বেশি করে দেওয়া যায় তো সেইভাবে দিয়েই করব। এই ফল বেশি কিছু ছিল না, আম, পেঁপে, কলা আর লিচু এই ফল ছিল, আর না আর কিছু ফল ছিল না। কলা ছিল, লিচু ছিল, আম ছিল আর পেঁপে ছিল। তা পেঁপেটা আমাদের এখানকার মতন না, একটু শক্ত, বাইরের পেঁপে একটু শক্ত, কিন্তু মিষ্টি ছিল পেঁপেটা, কিন্তু একটু শক্ত ছিল। আমাদের এখানে যেমন পেঁপে পেকে গেলে কাটতে গেলে গলে যায়, কাটা অসুবিধা হয়ে যায়, এটা সেরকম নয়, কাটা গেল খুব সহজেই। তো কিন্তু খেতে বেশ ভালো ছিল, টেস্ট খুব সুন্দর ছিল। তো এই কটা জিনিস দিয়ে আমি পুজো দিলাম। তারপরে এরপরে আমি ফলগুলো আগে আমি একটা থালায়, বড় থালায় আগে কেটে নিই, বানিয়ে নিয়ে তারপরে সেগুলো ছোট ছোট থালায় সবার জন্য ছোট ছোট থালাতে তুলে দিই। তারপরে আর একটা একটু বড় পাথরের থালায় সর্বদেবতার উদ্দেশ্যে, প্রকৃতির উদ্দেশ্যে, সব দেবতার উদ্দেশ্যে ওই একটা আলাদা থালায় ওটা দিয়ে দিই, বড় যেটা থাকে, বড় থালাটা। সেই কারণে ওই একটু বড় পাথরের থালা একটা আছে, সেটাতে আলাদা করে ওটা দিই। তো সেখানে প্রকৃতির উদ্দেশ্যেও দেওয়া হয়, সব দেবতার উদ্দেশ্যেও দেওয়া হয়, সব মিলিয়ে একটা দিই। আর এই ছোট থালাগুলো সব ঠাকুরের নামে নামে দিই। তো এইভাবেই আমি পুজোটা করি। আমার এই যে থালাগুলো দেখছো, এই থালাগুলো আরেকটু বড় কিনতে হবে, এক সেট আর কি, কারণ এখানে বিভিন্ন রকম মানে আরেকটু বেশি ফল টল হলে আর দেওয়া যায় না, এই অল্প ফল বলে একটু দেওয়া গেল। এর সঙ্গে যদি আরও 3-4 রকমের ফল থাকতো তখন একটু অসুবিধা হয়ে যায়, মানে থালাটা উঁচু হয়ে যায় তো, পড়ে যাওয়ার ভয় থাকে। তা দেখো গোপালের হাতে একটা সন্দেশ দিয়ে দিলাম, আর এদিকেও সব প্রসাদে একটু করে সন্দেশ দিয়ে দিলাম। সন্দেশ মানে কালাকাঁদ নিয়ে এসেছিলো, সেই কালাকাঁদি দিয়ে দিলাম। তা সেই কারণেই বলছি যে একটা একটু পাথরের থালাগুলো একটু বড় কিনতে হবে। এই আর আগে যখন বিয়ের আগে যখন এক দিন পুজো করতে হতো, মা তখন দেখিয়ে দেখিয়ে দিত যে এইভাবে এভাবে পুজো কর, ওই থালা গ্লাস একটু নকুলদানা জল দিয়ে, আর বাড়িতে সমস্ত ফুল তুলে নিয়ে আসতাম গাছ থেকে, পাড়ার থেকে, সেই ফুল দিয়েই পুজো করতাম। আর এখানে তো আর সেই ব্যাপার নেই যে পাড়া থেকে ফুল তুলে নিয়ে আসবো বা আশেপাশে থেকে ফুল তুলে নিয়ে আসবো, সেই ব্যাপারটাই নেই। সেই জন্য ফুল কিনে কিনে পুজো করতে হয়। আর এখন গাছে যে ফুল কটা ফোটে, মাঝে মাঝে ফোটে, মাঝে মাঝে ফোটে না। আর আমার গাছের তো করুণ অবস্থা দেখেইছো, মানে গাছে মাটিও নেই, কিছুই নেই। রোজই বলি মাটি নেই, কিন্তু মাটি যে এনে দেবো সেই শেষ মানে এটাই হয় না। তো ওতেই প্রচুর ফুল ফুটছে, মাটি ছাড়াই যে হারে ফুল ফুটছে সে আর বলার কথা না। প্রচুর গোবিন্দ জবার কুড়ি এসেছে, তোমাদের দেখাবো, আজকে আর দেখানো হলো না, এর পরের দিন আমি দেখিয়ে দেবো। প্রচুর গোবিন্দ জবার কুড়ি এসেছে, মাটি নেই তবুও এসেছে। অবাক লাগছে যে মাটি নেই অথচ এত কুড়ি এসেছে, এত ফুল ফুটছে। তো বোন বললো মাঝে মাঝে ওরকম বন্ধ হয়ে যায় ফুল ফোটা, আবার কিছুদিন পরে আবার প্রচুর কুড়ি এসে আবার ফুল ফুটবে দেখবি। তা এটা মানে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন এরকম হচ্ছিল। আমি ভাবছিলাম, অনেকে বলেছে মাটিও নেই, এটাও ঠিক, মাটি নেই বলেও এটা হতে পারে। তা সব রকমই ব্যাপার। তা আমার বান্ধবী আবার ইয়ার্কি মারছে, বলছে ওই মাটি নেই, ওই টব তুই রোজ রোজ দেখাস, তাই বলছে। আমি বলছি হ্যাঁ, মাটি এনে দিতে হবে, ওটা বলি রোজ রোজ, কিন্তু এনে আর দেওয়া হয় না। কেন বলো তো, মাটি যে পয়সা দিয়ে কিনতে হয় এ ধারণাই ছিল না। এখন দেখছি মাটিটাও, মাটি অর্থে জমি আমি বলিনি, যে বাড়ি করার যে মাঠান জমি বা সেই বলিনি, মানে টবে দেওয়ার জন্য যে মাটি কিনে নিয়ে আসতে হয় এটা আমার ধারণা ছিল না।
মানে মাথাতেই আসেনি, সেই জন্য মাটিটা কিনতে গিয়েই গায়ে লাগছে, মাটিও কিনতে হবে গাছে দেওয়ার জন্য। এটাই আমার কাছে একটু অবাক লাগছে, কারণ কখনো এই অভিজ্ঞতার মধ্যে পড়িনি যে মাটি কিনে নিয়ে এসে গাছে দেওয়া। যতদিন গাছ লাগানো হয়েছে এই মানে মাটিতে জমিতেই গর্ত করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, আর না হলে সেখান থেকেই মাটি তুলে নিয়ে এসে টবে দিয়ে গাছ লাগানো হয়েছে। আগে করিমপুরে যখন ছাদে টবে গাছ লাগানো হতো, পাশে ফাঁকা জায়গা ছিল, সেখান থেকে কোদাল দিয়ে খানিক মাটি কেটে নিয়ে এসে গাছ লাগিয়ে দেওয়া হতো, একটু সার টার গোবর জল ছিটিয়ে দিতাম, হয়ে যেত। কিন্তু এখন যে মাটি কিনতে হবে এটা ভেবেই কেমন একটা অবাক লাগছে যে না, মাটিও কিনতে হয়, মাটিটাও কিনতে হয়, সেটা টবে দিতে হয়। এই কারণেই হয়তো কিনতে পারছে না। মানে আমি যদিও বা মানে মনে করছি যে না কিনতে হবে, আর ওকে যখনই বলছি যাচ্ছে একবার করে গিয়ে দাম দর করে চলে আসছে, দাম করছে করে আবার চলে আসছে, কিনছে না। বলছে, তারপরে বলছে ফুটছে তো ফুল ফুটুক, দেখা যাক, এরকম বলছে। তো দেখা যাক কতদূর কি হচ্ছে, এইভাবেই হচ্ছে। তাই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো প্রায় শেষের দিকে। সমস্ত ফল দিয়ে ফুল দিয়ে সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি আমার মতো করে পুজো করে নিলাম, আমার মতো করে করলাম। জামাই ষষ্ঠীর পুজো আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে করলাম। আর এই দেখো, লোকনাথ বাবা ধুতিটা তোমাদের ভালো করে মনে হয় দেখানো হয়নি, আজকে দেখি দেখানো যায় কি। পুজো কমপ্লিট হয়ে গেল, প্রসাদ টোসাদ সব তোলা হয়ে গেছে, এই দেখো। আর এই যে আমার লোকনাথ বাবাকে সেই ধুতি পরানোই আছে, ধুতি ছাড়াইনি, কারণ আর একটা ধুতি যদি কিনি তবেই ধুতি ছাড়াবো এটা। এই দেখো, ধুতিটা পরে অদ্ভুত সুন্দর লাগছে, মানে পরিয়ে দিয়েছি ধুতিটা, তারপরে উত্তরীয়টা দিয়ে দিয়েছি, তো মানে খুবই সুন্দর লাগছে। আমি চাকলায় দেখেছিলাম গোপাল বাবাজিকে, অনেক দিন দেখায়নি গোপাল বাবাকে। এই দেখো, অনেক দিন দেখায়নি, আজকে সবাইকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা জানাবে। আর লোকনাথ বাবার ধুতি আমি দেখতাম যে ধুতি চাকলায় পরানো ছিল, আমি দেখেছি, কিন্তু মাথায় আসেনি কখনো পরাবো। তারপর হঠাৎ করেই বোন বললো একটু ধুতি পরাস, ভালো লাগবে, সেই জন্য আবার ধুতিটা কিনে নিয়ে আসলাম। সত্যিই খুব সুন্দর লাগছে ধুতিটা পরিয়ে। দেখো, পুজো কমপ্লিট হলো, এবার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দেব। আমার ঠাকুর দেখতে তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে, পুজো কেমন লাগলো, সব কিছু আমাকে কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ব্লগ করার, নতুন নতুন ভিডিও দেওয়ার। হ্যাঁ, একজন কমেন্ট করেছো 2টো ধূপকাঠি জ্বালাতে না, তবে এটা আমি তোমার কমেন্টটা তারপরে পড়েছি, পুজো করার পরে। এই দিন থেকে আমি হয় 1টা, নয় 3টে, নয় 5টা জ্বালাবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। তোমাদের আর একটু সুন্দর করে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে, কেমন মানে প্রচুর পরিমাণ গ্লেজ দিচ্ছে, চকচক করছে, অদ্ভুত সুন্দর লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে। যেদিন এভাবে পুজো করি আমি না বারবার এসে এখানে বসে বসে দেখি, বারবার বসে দেখি যে কেমন লাগছে, এত ভালো লাগে, নিজের মনটাই যেন অদ্ভুত শান্ত সুন্দর হয়ে যায়, খুব ভালো লাগে, মানসিক দিক থেকে অনেকটা শান্তি পাই। চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি বলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। আজকে সকাল থেকে অনেক কিছু করলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত যা করেছি সেগুলো আগের ব্লগে দিয়েছি, আর দুপুরের পর থেকে পুজো থেকে শুরু করে এই পর্যন্ত যা হলো সেটা আমি পরের ব্লগে দিলাম। এটা পুরোটাই জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, আমি 2 দিনে দিলাম। তা তোমরা দেখলে সারাদিন ধরে আমার রান্না আর আমার পুজো সবকিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার কাছে আমি কৃতজ্ঞ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে গোপাল বাবাজিকে তোমাদের কেমন লাগছে একটু তোমরা জানিও, আর আমার পুজোটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।